সেখানে আপনার স্যার সীমাবদ্ধতা হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। আপনার অনেক সীমাবদ্ধতা আছে, সেটা আমরা জানি। সেখান থেকে সময় দিতে পারছেন না আপনি সপ্তাহে, আপনাকে আমরা একদিন পাই, 2 দিন পাই, 2 দিনের মধ্যে আবার ভাগ হয়ে যাচ্ছে, একদিন ক্রিমিনালের জন্য, একদিন জি। সিভিলের জন্য। তো স্যার আমাদের বিশাল চাহিদা। আমাদের অনেকে হয়তো বিষয়টা আমি আমি শ্রদ্ধা রেখেই বলি, কেউ মাইন্ড করবেন না, বিষয়টা বুঝেই না যে এটার জন্য একটা আলাদা কোর্সের দরকার। একটা জি। কোর্সের একটা টপিকে একদিনের 2 ঘন্টায় এটা শেষ করা সম্ভব না। যেমন এক ভাই এক্সাক্ট। বললো ফারায়েজের ব্যাপার, ফারায়েজ না জানলে বন্টনের মামলা জানা যাবে না, ফারায়েজ না জানলে কোনো মামলাই জানা যাবে না, কোনো মামলাই করা এক্স্যাক্টলি। যাবে না। এক্স্যাক্টলি। এক- বন্টনের মামলা কেন, আপনি কোনো মামলাই করতে পারবেন না ফারায়েজ না জানলে। তো ফারায়েজের উপরে স্যারের একটা কোর্স আছে, আমি একবার করছি, আবার করতে ইচ্ছা করে। তো স্যারের এটা হয়তো স্যার আমরা হয়তো অনেকে জানি না যে আপনার শিখানোর ধরনটা যে কি। আমরা শিখতে পারলে আমরা যারা, আমি আমার সাথে যারা আছে পুরনো স্টুডেন্ট, আমরা বুঝতে পারি যে স্যার আপনার কাছ থেকে আমরা নেওয়ারও একটা বিষয় আছে, যে আপনি দিবেন আমরা নিব। আমাদের সেই সাধ্য, আমাদের সেই সামর্থ্য থাকতে হবে। আমাদের সামর্থ্য না থাকলে আমরা নিতেও পারবো না। তবে স্যার সিভিলটা অনেকদিন মাঝে গ্যাপ ছিল, এই কারণে স্যার আমাদের চাহিদা বেড়ে গেছে। আর আমাদের পার্টিসিপেন্টরা এখন বুঝে ফেলছে যে আপনার কাছ থেকে পাওয়া যাবে, সেই কারণে আমরা আঁকড়াই ধরছি। তো স্যার এখন যেটা আমার কাছে ভালো লাগলো এই জন্য যে আপনি স্যার আবার আবার সে পুরনো সিদ্ধান্তে ফিরে আসছেন, যে জি। মাঝে গ্যাপ দিয়ে হইলো যে হ্যাঁ। একদিন সিভিল একদিন ক্রিমিনাল। তো রাইট। এটা তো আমার ভালো লাগছে স্যার। আমি কিন্তু স্যার ব্যক্তিগতভাবে কিন্তু স্যার আমি প্রথম 5-7 বছর শুধু ক্রিমিনাল করতাম, সিভিল করতাম না স্যার। তো জি। আপনার কারণেই কিন্তু আমার এই ধারণাটা হইলো, একজন প্রিজাইডিং জাজ যদি এক চেয়ারে বসে, উনি এখন ক্রিমিনাল মামলা করলেন, একটু পরে ক্রিমিনাল মামলা শেষের পরে সিভিল মামলা উনিই করলেন, তাহলে আমি লয়ার কেন পারবো না ক্রিমিনাল করতে এবং সিভিল করতে? এই এক্স্যাক্টলি। দুঃসাহসিকতা আপনার কাছ থেকে অনুপ্রেরণার কারণেই পেয়েছি, এবং সাহস করে ধরছি। এবং সেটা ইনশাল্লাহ এখন পর্যন্ত খুব লোড মনে হয়, কিন্তু স্যার আহ, পারতেছি, আপনার সাথে আছি, সেই কারণে পারতেছি স্যার। তো কাজেই আমি অনুরোধ করব স্যার, যে এখন যেটা শুরু করছেন স্যার, এটা বন্ধ করবেন না। তরফ থেকে, সবার পক্ষ থেকে বলি, আমার ব্যক্তিগত পক্ষ থেকেও বলি আমি, জি। যেটা শুরু করছেন এটা বন্ধ করবেন না স্যার, দয়া করে। না, না। আর এটা সেকেন্ড লেগ, যেভাবে শুরু করছেন স্যার এইভাবে শুরু করেন, আমরা আসি থাকবো ইনশাল্লাহ। আমি বরাবরই তো বলি, আলী আহমেদ স্যার যদি ইসলামের ইতিহাসও পড়ায়, আমি পড়তে চাই। জি, আপনার এটা খুব ঐতিহাসিক উক্তি, আমরা সকলে খুব পছন্দ করি। আমরা আপনাদের নিয়েই মানে ধাপে ধাপে, আপনি তো সেই 2016 সাল থেকে আছেন আমার সঙ্গে, জি তারপরও স্যার। গ্রহ শেষ হয়নি। এটা এজন্য ধন্যবাদ আপনাকে। যে আহ, আমরা এই যে আপনি যেটা বলেন সম্প্রতি আমরা যেটা শুরু করলাম সিভিলটা, আমরা এটা মানে রোলিং করতে চাই, এগিয়ে নিতে চাই, মানে নিরবিচ্ছিন্ন ভাবে এটার জন্য সেদ না পড়ে। হ্যাঁ, আমাদের এই গ্রুপের যারা 60-65 জন আছেন, তাদের অন্তত, যদিও না মানে স্মল ইন নাম্বার, তারপরেও আমি চাচ্ছি যে এই 60 জনকে বা এই 65 জনকে নিয়েই পরবর্তী স্টেজে এগোতে। তারপরে আমরা স্পেসিফিক ট্রায়াল গুলোতে যাব। আমাদের যখন এই কমন স্টেপস গুলো সম্পর্কে জানা হবে যে কোনো মোকদ্দমার, এই কোর্সটা করলে আপনি যে কোনো মোকদ্দমার কমন স্টেপস গুলো শিখে যাবেন। এবং এই কমন স্টেপস গুলো আপনার যে কোনো ধরনের সিভিল মামলা পরিচালনার ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। এইটা শেষ করার পর আমরা একটা কেস রেকর্ড স্টাডি করব শুরু থেকে শেষ পর্যন্ত। সেখানে প্র্যাকটিক্যালি আমরা দেখব যে মামলা পরিচালনার ক্ষেত্রে কি ধরনের ভুল ভ্রান্তি গুলো হচ্ছে। সেটা করার পর আমরা স্পেসিফিক ট্রায়ালে যাব। সেটা আপনার ডিক্লারেশন সুট হতে পারে, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট হতে পারে, রেকটিফিকেশন হতে পারে, রিকভারি পজিশন হতে পারে, প্রিএমশন হতে পারে, পারিবারিক মামলা হতে পারে। এইভাবে স্পেসিফিক ট্রায়াল গুলোতে আমরা যাব। তাহলে এইভাবে যদি আপনি আমার সঙ্গে থাকেন, তাহলে আমি আশা করি যে আপনার প্রফেশনে হাই ডেফিনেশন আসবে, আপনাকে আর কোনো সিনিয়রের কাছে যেতে হবে না। এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে আছেন সেটা তারই প্রমাণ। স্যার, ব্যাটিং এবং অপিনিয়নটা প্লিজ একটু শুরুর দিকে খেয়াল রাখবেন স্যার। ওটা আমাদের সূত্র স্যার, ওটা স্যার আমরা অনেক মামলা রিসিভ করতে পারতেছি না স্যার। আমি একটা মামলা রিসিভ করলে 5টা কোর্স করতে পারবো ইনশাল্লাহ আপনার সাথে। আমাদের ওই যে ব্যাপারটা একটু খেয়াল রাখবেন স্যার। আসসালামু ওকে আলাইকুম জি, স্যার। বুঝলাম। যেমন
যেমন স্যার, আপনি আপনি যেটা বলছেন স্যার, এটা সঠিকভাবে বলছেন, এবং যেটা আমি স্যার না বললেই নয়। আপনি জি সিভিলে যে আমাদের ফ্যামিলি কোর্টের যে পারিবারিক মামলাটা, যে শুরু থেকে শেষ পর্যন্ত আপিল পর্যন্ত আমাদেরকে শিখাইছিলেন। যেমন স্যার, আজকে যেমন মনে হয় যে পারিবারিক মামলায় কোন স্টেজে কি পর্যায়ে, এটা কোনো স্যার মানে খুব কঠিন কিছু মনে হয় না। আর জি যেমন স্যার, আপনার কাছে যখনই থাকি, প্রতিদিন প্রতিনিয়ত, যে আমি তো প্রায়ই বলি স্যার, যে আপনি নিজেই স্যার আপনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। যার কারণে আমি এই কোর্সগুলো রিপিট করতেছি। আমি রিপিট শুধু এই কারণেই করি যে আপনি প্রতিটা কোর্সেই নতুন কিছু থাকে। যেমন স্যার, ওই দিন স্যার আমাদের জয়েন্ট টু কোর্টে শুনানি করতে, যে আমি যখন পক্ষদোষের বিষয়ে বললাম সিরিয়াসলি, পক্ষদোষ উনি যখন, আমি বিবাদী পক্ষে ছিলাম, বাদী পক্ষে যখন নাকি পক্ষদোষ নাই, সুন্দর মতো সাবমিশন দিলেন, তো লার্নেড কোর্ট জানতে চাইছে এরপরও আপনি পক্ষদোষ কিভাবে বলেন, কে পক্ষদোষে এই মামলায়? আমি বললাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশের পক্ষে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক, তিনি এই মামলার আবশ্যকীয় পক্ষ। উনি কিভাবে এই মামলায় আবশ্যকীয় পক্ষ ডিক্লারেশন ছুটে স্যার? তখন জি। আমি ওই যে পিও অর্ডারের সেকশনটা বললাম, হ্যাঁ, বলার ওয়ান পরে টোয়েন্টি উনি থ্রি বলে যে এক্স্যাক্টলি তাই। আমি বললাম স্যার, যদি লার্নেড কোর্ট আমাকে 1 মিনিট সময় দেন, তাহলে আমি আইনটা আপনাকে দেখাচ্ছি মাননীয় দল। তখন আমি যখন মোবাইল থেকে বিডিলস বের করে ওনাকে যখন দেখাইলাম স্যার, উনি বললাম তাই তো। তো এতদিন আমরা কেন জানলাম না? আমি বললাম স্যার, এতদিন কেন জানলাম না আমরা? আহ, যদি আমি বলি স্যার, তাহলে কথাটা কিভাবে নিবেন আমি জানি না। এতদিন আমরা জানলাম না, একজন আলী আহমেদ স্যারের আহ, 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 সান্নিধ্য পাই নাই, এই কারণে স্যার এতদিন আমরা জানলাম না। জি তো পিছনে দুই একজনে আহ, বলল যে এক্স্যাক্টলি, আবার দুই একজনে বলল নতুন কথা বলতেছেন উনি, হুম, ডিক্লারেশন ছুটে আবার বাংলাদেশ সরকার আবার প্রয়োজনীয় পক্ষ। আমি বললাম আইন দিয়ে সুনির্দিষ্টভাবে আমি বলছি, আমি বলি নাই, আইনে আছে তাই বলছি আমি। রাইট। হ্যাঁ, বিষয়টা ছিল কিন্তু আনডিসকভার্ড ছিল, বা আমরা সকলে জি জানতাম স্যার, না। হ্যাঁ, আমি এভাবেই কারণ বলছি স্যার, আমি কোর্টে কোর্টে এক্স্যাক্টলি এবং হুবহু এখন যে কথাটা বলছি এই কথাটাই বলছি। প্রথমে জি উনি যখন দ্বিতীয়বার আমাকে জিজ্ঞেস করছে আমরা এতক্ষণ জানলাম, আমরা এতদিন জানলাম না কেন, আমি ঠিক এই উত্তরটা দিছি স্যার, যে জি আমি যদি বলি স্যার তাহলে বলবো একজন আলী আহমেদ স্যারের সান্নিধ্য পাই নাই, এই কারণে আমরা জানলাম না স্যার। জি। তো থ্যাংক বললো ইউ। কোন আলী আহমেদ স্যারের কথা বলছেন আপনি, কোন আলী জি আহমেদ সাহেবের কথা বলছেন আপনি? তখন স্যার আপনার কথা বললাম আর কি স্যার। জি, তো উনি ধন্যবাদ। বললেন উনি কি এখানেও ছিলেন? আমি বললাম উনি এখানে ছিলেন, কিন্তু আমরা ওনার সাথে অনলাইনে, উনি কোন জায়গায় আছে এটা আমাদের কাছে ব্যাপার না। রাইট। থ্যাংক ইউ স্যার। জি, ধন্যবাদ। আশা করি, দোয়া করি স্যার আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি স্যার, শুধু দীর্ঘায়ু কামনা করি না স্যার, জি, সুস্বাস্থ্য কামনা করি। আপনি সুস্বাস্থ্য। অসুস্থ হয়ে গেলে, আপনি তাহলে তো যদি কথা শারীরিক থাকবে না। ভাবে অ্যাফোর্ডেবল না হন, তাইলে আপনাকে পাবো না স্যার। সেই রাইট। কারণে স্যার দীর্ঘায়ু কামনা করি, সাথে সুস্বাস্থ্য কামনা করি স্যার। ইয়েস, এক্স্যাক্টলি। থ্যাংক থ্যাংক ইউ ইউ। স্যার। জি স্যার, অবশ্যই স্যার। হ্যাঁ, ওকে। তো ভালো থাকেন, কথা হবে। আসসালামু থ্যাংক ইউ স্যার। আলাইকুম। স্যার আমি হ্যাঁ, ওই মোশাররফ সাহেব বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হ্যাঁ একটু বলতে চাইছিলাম, আজকে তো কথাবার্তা মোটামুটি শেষ হলো, সবাই শুনলাম। আমার স্যার হ্যাঁ একটা প্রবলেম ছিল, সেদিন আপনাকে বলছিলাম যে আমি জার্নি করবো, তখন বলেন, কিন্তু স্যার ওটা মিসিং হয়ে গেছে। আসলে স্যার হ্যাঁ, আমি ঘটনাটা একটু সংক্ষেপে 5 মিনিটের মধ্যে বলি, বলেন। যদি অনুমতি দেন। হ্যাঁ, বলেন। স্যার একটা দুই ভাই বাটোয়ারা স্যুট ফাইল করেছে। দুই ভাই, তার মধ্যে বড় ভাই জমি পত্তন নিয়েছে জমিদারের কাছ থেকে। জি জমিদারের কাছ থেকে 5টা দাগে পত্তন নিয়েছে। সেই পত্তনের পরে 62 সালে রেকর্ড হয়েছে। 62 সালে আগে নিয়েছে, 62 সালে রেকর্ড হয়েছে। রেকর্ড হওয়ার পরে রোড ডিভিশন এটা অ্যাকোয়ার করেছে চাঁপাই নবাবগঞ্জ গোদাগাড়ি এই রাস্তায়, রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ রাস্তায়। তো জি তখন ওই ওই ছোট ভাই, ওই যখন ক্ষতিপূরণ পায় তখন ছোট ভাই এটা দাবি করেছিল যেটা আমিও পাবো বলছে। তখন উনি দিলেন যে না, এটা আমার নামের পত্তন নেওয়া জমি, আমার নামে রাইটলি রেকর্ড হয়েছে 62 সালে, কাজে এটা তুমি হকদার নয়। তো সেইভাবে জি স্যার সিদ্ধান্ত হয়ে টাকা সে পায় নাই। এখন জি আরএস রেকর্ডের সময় স্যার ওই বড় ভাই অসুস্থতার কারণে বাইরে ছিল, ছোট ভাইকে দায়িত্ব দিয়েছিল, ছোট ভাই ওখানে আটানা আটানা নাম বসাই দিয়েছে। কিন্তু খতিয়ানের প্রথম পাতায় আটানা আটানা ঠিকই লিখেছে, কিন্তু জি পরবর্তী পাতায় রেসপেক্টিভ যে দাগগুলো
পত্তন নেওয়া জমিগুলো, ওগুলো স্যার দাগগুলো ওই 5টা দাগে, মোট 7টা দাগ আছে ওই খতিয়ানে, তার মধ্যে জি 5টা দাগে রাইটলি রেকর্ড হয়েছে, পরিমাণটা হুম, বড় ভাই যেটা রেকর্ড ছিল সেই অনুযায়ী হয়েছে, কিন্তু এখানে আটানা আটানা প্রথম পাতায় আটানা আটানা বসার কারণে এরা পরবর্তী পর্যায়ে দুই ভাই মারা গেছে, পরবর্তী পর্যায়ে ছোট ভাইয়ের ছেলেরা, মেয়ের ভাই তো নাই, তার ছেলে নাই, মেয়েরা এই পার্টিশন সুট ফাইল করেছে। জি এখন স্যার এই পাকিস্তান সুটটা পেন্ডিং আছে, আমরা জবাব দিয়েছি, পরবর্তী পর্যায়ে এই জমিটা বিএস রেকর্ড হয়েছে, বিএস রেকর্ড স্যার অলরেডি পাবলিশড হয়ে গেছে, বিএস রেকর্ডে আরএস রেকর্ড অনুযায়ী আটানা আটানা ভাবেই ওরা ভাগ করেছিল, কিন্তু জি স্যার ওই এটা আমরা আপত্তি সেটার কারণে এটা কন্টেস্টেড হিয়ারিং হয়ে ওদের আপত্তিটা ওদের এটা খতিয়ানটা পরিবর্তন হয়ে আমার রাইটলি আবার ওই আজ্ঞার মতে আমি আমার বড় ভাইয়ের নামে ওইভাবে ছেলেদের জি নামে এইভাবে রেকর্ড হয়ে গেছে এবং এটা পাবলিশ জি, হয়ে গেছে। এখন হ্যাঁ আমাদের সিনিয়ররা বলছে ও বাটোরা করেছে উনি আরএস রেকর্ডে, কিন্তু আপনি এটা বলেন যে বিএস রেকর্ড অলরেডি হয়ে গেছে এবং বিএস রেকর্ড পাবলিশড হয়ে গেছে এবং বিএস রেকর্ডে রাইটলি এটা রেকর্ড হয়েছে। আর ওরা ওই আপত্তির এগেনস্ট, সেটেলমেন্ট আপত্তির এগেনস্টে তারা বাদী পক্ষ আর যায় নাই কিছু করার জন্য, কাজে এটা আপনি একটা অতিরিক্ত জবাব দিয়ে বলেন, তাহলে এটা আপনি বাটোরা পাবে না, এটা কি স্যার রাইট হবে না? আমাকে স্যার রেকর্ড কারেকশন কেস আমি করি নাই আরএস রেকর্ডের বিরুদ্ধে, আর এখন তো হুম হুম বিএস রেকর্ড পাবলিশ হয়েছে। না এখানে যদি যখন আপনি বন্টন চাইবেন কোনো সম্পত্তি, সকলে ভালো করে শোনেন, বন্টন চাওয়ার ক্ষেত্রে আপনাকে ওনারশিপটা দেখাইতে হবে, আপনাকে টাইটেলটা দেখা হবে, মালিকানাটা দেখাইতে হবে। শুধু স্যার, রেকর্ডে নাম আছে দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। রেকর্ড অনলি বিয়ার্স দ্য প্রুফ অফ পজিশন। সকলে ভালো করে শুনেন যারা এখন আছেন। দখল, সরি, রেকর্ড অফ রাইটস বিয়ার্স অনলি প্রুফ অফ পজিশন। প্রুফ অফ পজিশন শুধুমাত্র দখলের প্রমাণ বহন করে রেকর্ড অফ রাইট। হ্যাঁ, রেকর্ড অফ রাইট ওইখানে শব্দটা ভালো করে খেয়াল করেন। আমরা কিন্তু বলি রেকর্ড অফ রাইটস, রেকর্ড অফ রাইটস অর্থাৎ অধিকারের রেকর্ড করা, লিপিবদ্ধকরণ। তো এখানে এই সম্পত্তিতে ওই যে ছোট ভাই যেটা আপনি বলতেছেন, তিনি, তাকে দায়িত্ব স্যার, দেওয়া হয়েছিল, বাট রংলি হি গট হিজ নেম রেকর্ডেড টু দ্য এক্সটেন্ট অফ হাফ অফ দ্য ল্যান্ড, অর্ধেক অংশ বাবদ হয়েছে। কিন্তু এই জমিটা বড় ভাই তিনি জমিদারের কাছ থেকে পত্তন নিয়েছিলেন। সব দিলেন। হ্যাঁ, রাইটলি তিনি খাজনা খারিজ করছেন বা তার নামে এটা রেকর্ড ছিল। এখন এই যে ছোট ভাই যিনি বড় ভাইয়ের অসুস্থতা বা অজ্ঞতার সুযোগ নিয়ে জমিটাতে রেকর্ড হলেন, তাহলে এই রেকর্ড একটা মানে পজিশনের প্রমাণ বহন করে। কিন্তু মন্তব্য কলমে ব্যাক সাইড অফ দ্য খতিয়ান আপনি যেটা বললেন যে প্রত্যেকটা দাগে দাগে বড় ভাইয়ের কথা মানে মন্তব্য কলমে আছে যে স্যার, তিনি ফুল জমিটাতে দখলে আছেন, দখলে আছেন। তো জি যদি পুরো সম্পত্তিটাতে বড় ভাই দখলে থাকে আর এটা যদি দুই ভাইয়ের নামে যদি পত্তন হতো, তাহলে দুইজনে অর্ধেক অর্ধেক অংশে দখলে থাকতো। তাহলে এই রেকর্ড অফ রাইটসটাও আপনার ফেভারে আছে, বড় ভাইয়ের ফেভারে আছে, যে তিনি এই সম্পত্তিটার পুরোটারই দখলকার, পুরোটারই দখলকার। এখন ছোট ভাই যদি বলে যে এটা আমরা জয়েন্টলি ওন, মানে জয়েন্টলি ওন করছি বা ওনার আমরা, মানে গেটিং থ্রো দা জমিনদার, তাহলে এই মালিকানাটা ছোট ভাইকে প্রমাণ করতে হবে। কারণ সাবসিকুয়েন্ট যে খতিয়ানটার কথা আপনি বললেন বিআরএস খতিয়ানটা, সেটাও ওই বড় ভাইয়ের নামেই ফাইনালি পাবলিশড হয়েছে, সেখানেও পজিশনটা তার। তো এখন বন্টনের মোকদ্দমায় পজিশন ইজ নট এ ম্যাটার, মোটেও ফ্যাক্টর না। এখানে ফ্যাক্টর হলো টোটালটাই ডিপেন্ড করে আপনার মালিকানার উপর, টাইটেলের উপর, সত্ত্বের উপর। তাহলে ছোট ভাইকে এখানে প্রমাণ দিতে হবে যে তিনি কি সূত্রে এই রেকর্ডটাতে আটানা অংশে বা হাফ অফ দ্য ল্যান্ড তিনি রেকর্ডেড হয়েছেন, এখানে তার মালিকানার ভিত্তিটা কি। আপনি যদি শুধু এই জায়গাটাতেই জেরা করেন বড় ভাইয়ের পক্ষে, যদি আপনি লয়ার হয়ে থাকেন, যে আপনি যে এই খতিয়ানটাতে রেকর্ড হলেন, এই রেকর্ড হওয়ার ভিত্তিটা কি, বেসিসটা কি, হোয়াট ওয়াজ দ্য বেসিস, কেন আপনি এই রেকর্ডটাতে মানে জয়েন্টলি রেকর্ড হলেন। পজিশনে কিন্তু পুরোটাই আপনি পজিশন সম্পর্কে জিজ্ঞেস করলেন আগে, যে পুরো পজিশনে হলো বড় ভাই আছে, পুরো পজিশনে বড় ভাই আছে। তো সেইখানে আপনি পরবর্তী জিজ্ঞেস করলেন যে এটা যদি আপনি কোনো অংশে দখলে থাকতেন তাহলে তো আপনার নামে হতো, তাহলে এই
রেকর্ড অফ রাইটসটা ক্লিয়ারলি প্রুভস দ্যাট ইউ আর নট ইন পজিশন, কিন্তু আপনি মালিকানার ঘরে আপনার নাম দেখা আছে টু দ্য এক্সটেন্ট অফ হাফ অফ দ্য ল্যান্ড। তো এইখানে যদি আপনি মালিকানা দখল দাবি করেন, তাহলে ইউ হ্যাভ টু প্রুভ হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ ইউর একুইজিশন অফ টাইটেল। আপনি এখানে যে সত্য অর্জন করলেন, মালিকানা অর্জন করলেন, তার ভিত্তিটা কি ছিল? এটা কি আপনি খরিদ মূল্যে পেয়েছেন, কোনো হস্তান্তর মূল্যে পেয়েছেন, নাকি জমিদারের কাছ থেকে পত্তন মূল্যে পেয়েছিলেন? যদি উনি বলে যে আমি পত্তন মূল্যে পেয়েছি, তাহলে তার প্রমাণ কি? হ্যাঁ, এবং সার্কামস্টান্সিয়াল যে এভিডেন্স প্রুভ করে যে বড় ভাই পুরো জমিতেই তিনি দখলে আছেন জি এবং তার নামে দুইটা রেকর্ড হয়ে গেছে। সো এইখানে তার মালিকানার কোনো প্রমাণ নেই। বস্তুত তিনি কোনো মালিকানার প্রমাণ দেখাতেও পারবেন না, ছোট ভাই বা ছোট ভাইয়ের যারা অংশীদার ওয়ারিশরা এখন আছে। অথবা এখানে এই মোকদ্দমায় এখানে বড় ভাইয়ের অধিকারটা প্রতিষ্ঠিত হবে নিঃসন্দেহে। স্যার, এই একটা প্রশ্ন, ওরা ওরা কিন্তু দাবি করছে যে যেহেতু তারা রেকর্ড কারেকশনের কোনো কেস করে নাই, রেকর্ডটা হলো ভুল, ঠিক প্রশ্নও থাকে না। না, রেকর্ড কারেকশন ইজ নট মানে হোল থিং, পুরোটাই না। নানা কারণে মানুষ একটা জমিতে মানে রেকর্ড হতে পারে, কিন্তু তাকে রেকর্ডের বেসিসটা দেখাতে হবে। আপনারা এই যে সরকারের সঙ্গে অনেক সময় সরকারি খাসখত এনে রেকর্ড করে দিয়ে যায় সেটেলমেন্ট এমপ্লয়িরা, তো এই একটা প্রশ্নই যদি করেন যে সরকার যে সম্পত্তিটাতে দখলে রেকর্ড হলো, হোয়াট ওয়াজ দ্য বেসিস? সরকার একটা সম্পত্তিতে আহ, মালিকানা অর্জন করতে পারে স্টেট এগুয়েশন টেন্যান্সি অ্যাক্ট 1950-এর 92 ধারার কয়েকটা পদ্ধতি আছে। ঠিক তার কোন পদ্ধতি মূলে তিনি এই সম্পত্তিটার মালিকানা আসছিলেন? এই এক লাইন 92 ধারার বিধান অনুযায়ী প্রশ্ন করলেই সরকার এই মোকদ্দমাগুলোতে মানে তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে না। তার নামে শুধু রেকর্ড থাকলেই যথেষ্ট না। খাসখতিয়ানের রেকর্ড হয়ে গেছে, সেটেলমেন্ট এমপ্লয়িরা সামহাও এটা করে দিয়ে গেছে। কারণ অনেক সময় মানুষ, মূর্খ মানুষ, মানে অ্যাওয়ার্ড থাকে না কখন কোন দিকে রেকর্ড হয়ে যায়, তারা খোঁজখবর রাখতে পারে না। তাদের সঙ্গে যোগাযোগ না করার কারণে তারা সরকারের খাসখতিয়ানে ওইটা রেকর্ড করে দিয়ে যায়। তো এটি নিয়ে যখন আপনি ডিক্লারেশন শুট করবেন, তখন গভর্নমেন্ট যখন জবাব দিয়ে বলবে যে দ্য ল্যান্ড হ্যাড বিন রেকর্ডেড ইন নেম অফ দ্য গভর্নমেন্ট, বা খাসখতিয়ানে রেকর্ড হয়েছে, তখন আপনি খুব চমৎকার করে প্রশ্ন করেন যে হোয়াট ইজ দ্য বেসিস অফ বিং রেকর্ডেড? সরকার যে খতিয়ানে রেকর্ড হলো তার বেসিসটা কি, সেটা মানে কি মূলে সে এর টাইটেলটা অর্জন করছে, এই ল্যান্ড প্রপার্টিটা তার কাছে কি মূলে আসলো, হোয়াট ওয়াজ দ্য ওয়ে, কি ধরনের ট্রান্সফার মূলে আসছে, এই জায়গাটা প্রশ্ন করলে আপনার আটকায় দিতে পারেন। ঠিক এখানেও আপনার যে প্রবলেমটা আপনি উত্থাপন করছেন, যে ঠিক আছে ডকুমেন্টারিলি প্রুভ দ্যাট ইউ আর ইন মানে মানে ইউ আর দ্য রেকর্ডেড ওনার, ঠিক আছে, কিন্তু আপনি রেকর্ডেড ওনার আছেন, কিন্তু হোয়াট ওয়াজ দ্য প্রুফ অফ ইউর ওনারশিপ? আপনার কি ডকুমেন্টস আছে, আপনি কি মূলে এখানে সত্য দাবি করেন? এই জায়গাটা ধরলে হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে।